হ্যালো, গুড ইভিনিং সবাইকে। শুনতে পাচ্ছ আমরা ভয়েস? ভয়েস শোনা যাচ্ছে? আচ্ছা, তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে বলো? আচ্ছা, ফান্ডামেন্টাল পড়ছো তো তোমরা? আচ্ছা, ঠিক আছে। চলো, আজকে আমি তোমাদের ওয়াটার সিল ড্রেনেজ পড়াবো। ঠিক আছে? যে প্রসিডিওর গুলো ছিল তার মধ্যে কয়েকটা বাকি ছিল। এগুলো যেগুলো মেন আর কি, যেখান থেকে কোশ্চেন আসে সেইগুলো আমরা আগে পড়বো। ঠিক আছে? পস্টুরাল ড্রেনেজটা খুব একটা ইম্পর্টেন্ট না, ওয়াটার সিল ড্রেনেজ থেকে তবুও কোশ্চেন আসে। আচ্ছা দেখো, ওয়াটার সিল ড্রেনেজ আমরা কাকে বলবো, কোন প্রসিডিওর বলবো? এই ওয়াটার সিল ড্রেনেজকে আমরা ক্লোজড চেস্ট ড্রেনেজও বলে থাকি। ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে যে প্লেসমেন্ট অফ এ ড্রেনেজ টিউব ইন দ্য চেস্ট ক্যাভিটি ইউজুয়ালি ইন দ্য প্লুরাল স্পেস। তাহলে যখন প্লুরাল স্পেসে ড্রেনেজ টিউব প্লেসমেন্ট করা হচ্ছে কোথায়, চেস্ট ক্যাভিটিতে, তখন সেই যে প্রসিডিওর তাকে বলা হচ্ছে ওয়াটার সিল ড্রেনেজ বা ক্লোজড চেস্ট ড্রেনেজ। ঠিক আছে? নেক্সট দেখো, the tube is connected to a water seal drainage system that produces suction। মানে বলতে চাইছে এখানে যে ওয়াটার সিল যে ড্রেনেজ রয়েছে সেটা কি থাকছে, ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেমের সাথে একটা টিউব কানেক্টেড করা হচ্ছে, যেটা কি প্রডিউস করছে, সাকশন প্রডিউস করছে। আচ্ছা, সাকশনের কাজ কি বলতো? সাকশন তো প্রডিউস করছে, কিন্তু সাকশনের কাজ কি? হুম, মিউকাস ক্লিয়ার করা, সম্পৃক্তা, সিক্রেশন রিমুভাল। মানে কি করে, শাক করে, মানে শুষে নেয়, মানে টেনে নেয়, শাক করে। ঠিক আছে? তাহলে এখানে যে ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেম যেটা এখানে কানেক্ট করা হচ্ছে সেটা কি করছে, একটা সাকশন প্রডিউস করছে, মানে শাক করছে, বা যে ওয়াটার বা এক্সট্রা ওয়াটার বা পাস ফরমেশন বা যাই হোক সেটা কি করছে, সাকশনের মাধ্যমে শাক করে নিচ্ছে। হ্যাঁ, The next দেখো, it uses to remove sparse air and fluid from pleural space। যদি প্লুরাল স্পেসে কি হয়, পাস ফরমেশন হয় বা এয়ার জমে যায় বা ফ্লুইড জমে, তাহলে সেগুলোকে কি করছে, রিমুভ করতে হেল্প করছে ওয়াটার সিল ড্রেনেজ। কোথায় আমরা যখন আমরা পেশেন্টকে ওয়াটার সিল ড্রেনেজ প্রসিডিওরটা করব, তখন পেশেন্টকে আমরা কি পজিশন দেব, যে ফাউলার্স পজিশন দেব। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কি ওয়াটার সিল ড্রেনেজ যখন আমরা দেব পেশেন্টকে, প্রসিডিওরটা করব, তখন ফাউলার্স পজিশন মেনটেন করব। তো দেখো ইন্ডিকেশন, কোন কোন ক্ষেত্রে আমরা ওয়াটার সিল ড্রেনেজ করব। টু ড্রেন এয়ার ফ্লুইড পাস অর হচ্ছে ব্লাড ফ্রম দ্য প্লুরাল স্পেস। যদি প্লুরাল স্পেসে এয়ার বা ফ্লুইড বা পাস বা ব্লাড যদি জমে যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে রিমুভ করার জন্য আমরা ওয়াটার সিল ড্রেনেজ করে থাকি। যেটা কি করে, কম্প্রেস এন্ড কোলাপসড লাংস ক্যান এগেইন রি-এক্সপ্যান্ড।
মানে বলছে যে প্লুরাল স্পেসে ফ্লুইড বা পাস বা ব্লাড যদি জমে যায় তাহলে সেটা কি করতে পারে, আমাদের যে লাংস রয়েছে সেটাকে কম্প্রেসড করে কোলাপস করে দিতে পারে লাংস। তো সেইটা যাতে না হয়, লাংস যাতে এক্সপ্যান্ড করতে পারে, সেই জন্যই হচ্ছে ওয়াটার সিল ড্রেনেজ করা। ঠিক আছে, দেন নেক্সট দেখো, টু রিএস্টাবলিশ নরমাল নেগেটিভ প্রেসার ইন দ্য প্লুরাল স্পেস, যাতে প্লুরাল স্পেসে কি হয়, নরমাল নেগেটিভ প্রেসার এস্টাবলিশড হয়, সেই জন্য ওয়াটার সিল ড্রেনেজ করা হয়। তারপর দেখো যে ড্রেনেজ টিউব ইনসারশন সাইট, কোথায় কোথায় আমরা ড্রেনেজ টিউব ইনসারশন করব, এটা ইম্পর্টেন্ট। ইউজ সেকেন্ড এন্ড থার্ড ইন্টারকস্টাল স্পেস টু রিমুভ এয়ার, যদি আমরা এয়ার রিমুভ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড এন্ড থার্ড ইন্টারকস্টাল স্পেসে যে টিউব ইনসার্ট করব। আর যদি ফ্লুইড রিমুভ করি তাহলে সেক্ষেত্রে সেভেন্থ এন্ড নাইন্থ ইন্টারকস্টাল স্পেস। এটা মনে রাখবে সবাই, হ্যাঁ, যে ড্রেনেজ টিউব আমরা কোথায় ইনসারশন করব, কোন সাইডে করব, এয়ারের ক্ষেত্রে সেকেন্ড এন্ড থার্ড ইন্টারকস্টাল স্পেস, আর ফ্লুইড যদি রিমুভ করি তাহলে সেভেন এন্ড নাইন্থ। ঠিক আছে, দেন দেখো অবজারভেশন, পেশেন্টকে আমরা কিভাবে অবজারভেশন করব, যে ইন্টারমিটেন্ট বাবলিং শোস গুড ওয়ার্কিং কন্ডিশন অফ দ্য সিস্টেম। ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেম যে ঠিকঠাক কাজ করছে বা গুড কন্ডিশনে রয়েছে সেটা কিভাবে বুঝবো, যদি ইন্টারমিটেন্ট বাবলিং শো হয়, যে ওখানে তো একটা সাকশন মেশিন কানেক্ট করা থাকে, তো সেখানে যদি ইন্টারমিটেন্ট বাবলিং বলছে যে কন্টিনিউয়াস একটা বাবলিং যদি মানে দেখা যায় তাহলে সেটা হচ্ছে গুড কন্ডিশন, মানে ঠিকঠাক কাজ করছে সিস্টেম, মানে ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক কাজ করছে। আরেকটা কি দেখো, যে কন্টিনিউয়াস বাবলিং সোর্স অর ইন্ডিকেটস এয়ার লিকিং সিস্টেম, যদি কন্টিনিউ বাবলিং শো হয় তাহলে সেক্ষেত্রে এটা ইন্ডিকেট কি করতে পারে, যে এয়ার লিক করছে। ঠিক আছে, আর ইন্টারমিটেন্ট বাবলিং যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ওয়ার্কিং করছে, গুড ওয়ার্কিং কন্ডিশন সিস্টেম। দেন নেক্সট দেখো, oscillation in water of bottle during expiration and inspiration indicate right placement of tube in the pleural space। তাহলে right placement of tube in the pleural space এ ঠিকঠাক হয়েছে, এটা কিভাবে বুঝবো, যদি oscillation in water of bottle during expiration and inspiration, যখন পেশেন্ট কি করছে ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন করছে তখন কি হচ্ছে, ওয়াটার যে বটল রয়েছে সেখানে হচ্ছে অসিলেশন হচ্ছে। তো এই যে এটা কি করছে, ইন্ডিকেট করছে রাইট প্লেসমেন্ট অফ টিউব ইন দ্য প্লুরাল স্পেস। দেন নেক্সট দেখো, during inspiration fluid suck upward in tube due to decrease intrapleural space pressure, মানে এখানে বলছে যে যখন পেশেন্ট ইন্সপিরেশন করছে মানে নিঃশ্বাস নিচ্ছে তখন ফ্লুইড সাক হচ্ছে কোন দিকে, টিউবের আপওয়ার্ড, মানে উপরের দিকে সাক হচ্ছে টিউবের। কেন হচ্ছে, ডিউ টু ডিক্রিজ ইন্ট্রাপ্লুরাল প্রেসার, যেহেতু ইন্ট্রাপ্লুরাল প্রেসার কি হচ্ছে ডিক্রিজড হচ্ছে সেই কারণে। আর যখন কি হচ্ছে এক্সপিরেশন, যখন নিঃশ্বাস ছাড়ছে তখন ফ্লুইড সাক ডাউনওয়ার্ড ইন টিউবের নিচের দিকে ফ্লুইড কি হচ্ছে সাক করছে। কেন, ডিউ টু ইনক্রিজ ইন্ট্রাপ্লুরাল প্রেসার, কারণ কি ইন্ট্রাপ্লুরাল প্রেসার ইনক্রিজ হচ্ছে সেই কারণে। নেক্সট দেখো, যে স্টপিং অফ ফ্ল্যাকচুয়েশন ইন্ডিকেট, অবস্ট্রাকশন অর কিঙ্কিং অফ টিউব, মানে ধরো টিউবে ধরো যদি স্টপিং অফ ফ্ল্যাকচুয়েশন ইন্ডিকেট, মানে ধরো যখন হচ্ছে ওয়াটার সিল ড্রেনেজ করা হচ্ছে, টিউবে যদি কোনো অবস্ট্রাকশন তাহলে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে তোমার ওয়াটার সিল ড্রেনেজটা কাজ করবে, মানে টিউব বন্ধ হয়ে যায়, মানে অবস্ট্রাক্ট হয়ে যায়। ঠিক আছে, বা কিঙ্কিং অফ টিউব, ফুল area expansion of lungs which is a normal condition, যদি লাংস ফুল এক্সপানশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কি থাকে, নর্মাল কন্ডিশন থাকে পেশেন্টের। আর একটা দেখো, যে মিল্কিং দ্য টিউব টু ডিসলক এনি ক্লট দ্যাট ফর্ম ইন দ্য ড্রেনেজ টিউব, যদি ড্রেনেজ টিউবে কোনো ক্লট ফর্মেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মিল্কিং করতে হয় টিউবটাকে, মানে হচ্ছে টিউবটাকে ভাঁজ করে প্রেসার দিয়ে করতে হয়।
তোমরা করেছে কেউ কখনো মিল্কিং ওয়ার্ডে যখন ট্রেনিং চলছিল তোমাদের? মিল্কিং নামটা তোমরা প্রত্যেকেই জানো, যদি কেউ তোমরা ইয়ে করে থাকো তো। আইসিইউ ডিউটিতে ঠিক আছে। তারপর দেখো নেক্সট, এনকারেজ পেশেন্ট ফর কাফিং এন্ড ডিপ ব্রিথিং এক্সারসাইজ। পেশেন্টকে কি বলবো আমরা যে কাফিং এন্ড ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে। আর যে চেস্ট ড্রেনেজ সিস্টেমটা রয়েছে সেটা কোথায় থাকবে? বিলো চেস্ট লেভেল, যে চেস্ট লেভেল রয়েছে তার থেকে নিচে থাকবে ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। আর একটা যেটা দেখো যে মেইনটেইন প্যাটেন্সি এন্ড এয়ার টাইটনেস অফ ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেম। তাহলে ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেমে আমরা কি মেইনটেইন করব? যে এয়ার টাইটনেস। আর একটা দেখো এখানে যে ফাউলার্স পজিশন ফর ড্রেনেজ, ড্রেনেজের জন্য আমরা কি পজিশন দেব? পেশেন্টকে ফাউলার্স পজিশন দেব। ঠিক আছে, ওয়াটার সিল ড্রেনেজ থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো দেখে রাখবে আর একটু পড়ে রাখবে যে ওয়াটার সিল ড্রেনেজটা কি, কনসেপ্টটা শুধু ক্লিয়ার করবে তাহলেই হবে, এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না। দেন নেক্সট দেখো পস্টুরাল ড্রেনেজ। পস্টুরাল ড্রেনেজ বলতে আমরা কি বুঝি? এ প্যাসিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিক। তাহলে পস্টুরাল ড্রেনেজ হচ্ছে এমন একটা টেকনিক যেটাতে কি হচ্ছে, একটা প্যাসিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স করা হচ্ছে। ইন হুইচ পেশেন্টস আর পজিশন, যেটাতে কি করছে, পেশেন্টকে পজিশন দিয়ে দিয়ে হচ্ছে এয়ারওয়ে ক্লিয়ারেন্স করা হচ্ছে। ঠিক আছে, that gravity will assist the removal of the secretion from specific lobe of lungs, bronchi or lung cavities. মানে পস্টুরাল ড্রেনেজে পেশেন্টকে আমরা কি করি? পজিশন দিই। পজিশন দিয়ে কিছু টেকনিক রয়েছে, মানে পজিশন দেওয়ার কিছু টেকনিক্স রয়েছে, সেই টেকনিক্স এর মাধ্যমে পেশেন্টের লাংসে বা লাং ক্যাভিটিতে বা ব্রঙ্কাইয়ে যদি কোনো সিক্রেশন জমে থাকে বা কোনো লোবস অফ দ্য লাংসে কোনো সিক্রেশন জমে থাকে, সেগুলোকে আমরা ওই টেকনিকের মাধ্যমে রিমুভ করার চেষ্টা করি। তো এই যে টেকনিক, এই টেকনিকটাকে বলা হচ্ছে পস্টুরাল ড্রেনেজ। এবার পজিশন, কি কি পজিশন দেওয়া হয়, পজিশন গুলো শুধু দেখে রাখবে। যে ড্রেনেজ অফ অ্যান্টেরিয়র আপার লোব, যখন আমরা অ্যান্টেরিয়র আপার লোব অফ দ্য লাংসের অ্যান্টেরিয়র আপার লোব থেকে যখন আমরা ড্রেনেজ করব সিক্রেশন, সেক্ষেত্রে আমরা কি পজিশন দেব? গিভ সিটিং আপরাইট পজিশন অর সেমি ফাউলার্স পজিশন, ব্যাকওয়ার্ড বেন্ডিং এট 30 ডিগ্রি অ্যাঙ্গেলস। তাহলে কি পেশেন্টকে আমরা আপরাইট সিটিং আপরাইট পজিশন দিতে পারি বা সেমি ফাউলার পজিশন দিতে পারি। আর হচ্ছে ব্যাকওয়ার্ড পেছন সাইডে পেশেন্টের কি থাকবে? বেন্ডিং থাকবে, কতটা? 30 ডিগ্রি অ্যাঙ্গেলস। নেক্সট দেখো ড্রেনেজ অফ পস্টেরিয়র আপার লোব। যদি পস্টেরিয়র আপার লোবে ড্রেনেজ করি তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ড বেন্ডিং এট 30 ডিগ্রি অ্যাঙ্গেলস। এই যে এখানে পজিশন গুলো দেওয়া আছে, এগুলো জাস্ট দেখে নেবে। হ্যাঁ, কি কি পজিশন দেওয়া হচ্ছে, কোন লোপে কোনটা, এটা শুধু দেখে রাখবে। দেখো এখানে দেওয়া আছে যে প্রোভাইড কার্ডিয়াক পজিশন চেস্ট রেস্ট অন টেবিল। আর একটা দেখো যে ড্রেনেজ অফ ল্যাটারাল আপার সেগমেন্ট, যদি আপার সেগমেন্টে মানে ল্যাটারাল আপার সেগমেন্টে ড্রেনেজ করা হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে কি পজিশন দেব? বেন্ডিং সাইড ওয়ে ফর 45 ডিগ্রি অ্যাঙ্গেলস, ফার্স্ট টু ওয়ান সাইড দেন অ্যানাদার সাইড। তাহলে প্রথমে এক সাইডে দেবো, দেন অ্যানাদার সাইডে। দেন নেক্সট দেখো ড্রেনেজ অফ রাইট মিডল লোব। রাইট মিডল লোব যদি আমরা ড্রেনেজ করি তাহলে সেক্ষেত্রে লেফট ল্যাটারাল পজিশন উইথ পিলো আন্ডার চেস্ট। তাহলে চেস্টের মানে আন্ডার চেস্ট কি দেবো আমরা? পিলো দেব। আর কি পজিশন দেব? লেফট ল্যাটারাল পজিশন দেব যদি আমরা রাইট মিডল লোবের ড্রেনেজ করি। ড্রেনেজ অফ লেফট মিডল লাং সেগমেন্ট, যদি লেফট মিডল লাং সেগমেন্টের ড্রেনেজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রাইট ল্যাটারাল পজিশন উইথ পিলো আন্ডার চেস্ট। ঠিক আছে, এই পজিশন গুলো শুধু দেখে রাখবে, খুব একটা ইম্পর্টেন্ট না পস্টুরাল ড্রেনেজ। এখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে
বেস্ট টাইম ফর পস্টুরাল ড্রেনেজ মর্নিং অ্যান্ড বিফোর মিল, এইটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে একটাই কোশ্চেন আসার মতো যে কখন আমরা মানে বেস্ট টাইম কখন পস্টুরাল ড্রেনেজ পেশেন্টকে দেওয়ার ক্ষেত্রে, যে মর্নিং অ্যান্ড বিফোর মিল, মানে মর্নিং এ আমরা দিতে পারি যেটা বেস্ট টাইম, আর হচ্ছে বিফোর মিল মানে খাবার আগে। ঠিক আছে, ওয়াটার সিল ড্রেনেজ হয়েছে তার। আচ্ছা আচ্ছা, কয়েকটা টপিক তোমাদের কভার করবো। হ্যাঁ, দেখো টিপিএন এর ফুল ফর্ম কি বলো তো তোমরা? টিপিএন এর ফুল ফর্ম জানা আছে তোমাদের? টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। তার আগে একটু ছবি দেখিয়ে দিই তোমাদের, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। এই যে টিপিএন, টিপিএন এর দুটো ভাগ রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে টোটাল আর একটা হচ্ছে পার্সিয়াল। দেখো এখানে ইন্ট্রাভেনাস অ্যালিমেন্টেশনও করা হয়, যেটা হচ্ছে আইভির মাধ্যমে দেওয়া হয়। একটা সেন্ট্রাল টিপিএন যেটা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, সেটা হচ্ছে সেন্ট্রাল লাইনের মাধ্যমে দেওয়া হয়। আর ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে, যেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই দেখেছো যে ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে দেওয়া হয়। আর একটা হয় যেটা গ্যাস্ট্রোস্টমি টিউবের মাধ্যমে, যেটা আমাদের যে স্টমাক রয়েছে সেটাকে ওস্টমি মানে সার্জারির মাধ্যমে একটা টিউব ইনসার্ট করা হয়, আর সেটার মাধ্যমে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এটার কিছু ভাগ রয়েছে যে জন্য স্টমি টিউবের মাধ্যমে দেওয়া হয়, যেটা জেজু নামে হচ্ছে তোমার হচ্ছে ইয়ে করা হয়, সার্জিক্যাল ওপেনিং করা হয়, টিউব ইনসার্ট করা হয়। আর একটা হচ্ছে ন্যাজোজেজুনাল হচ্ছে টিউব, মানে হচ্ছে নাকের মাধ্যমেই কিন্তু কোথায় যাচ্ছে, জেজুনালে যাচ্ছে টিউবটা। ঠিক আছে, তো দেখো এখানে যে প্যারেন্টাল নিউট্রিশন, যেটাকে আমরা নিউট্রিশন ভায়া ভেনের মাধ্যমে আমরা যে নিউট্রিশন প্রোভাইড করে থাকি পেশেন্টকে, সেটাকে বলা হচ্ছে প্যারেন্টাল নিউট্রিশন। The intravenous provision of total nutrition like dextrose, তারপরে কি আছে অ্যামাইনো অ্যাসিড, ইমালসিফাইড ফ্যাট, trace element, vitamins and minerals to patients who are unable to assimilate adequate nutrition by the mouth. কাদের আমরা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিচ্ছি, যে প্যারেন্টাল রুটে মানে আইভি রুটের মাধ্যমে বা নেজোগ্যাস্ট্রিকের মাধ্যমে, কাদের দিচ্ছি? যারা মুখ দিয়ে খেতে পারছে না। ঠিক আছে, আনএবল টু টেক হচ্ছে বাই মাউথ, মানে মুখ দিয়ে খেতে পারছে না, তো সেই ধরনের পেশেন্টদের আমরা দিয়ে থাকি। এইবার যে এন্টারভেনাস যে ফ্লুইড যে আমরা দিচ্ছি, যে নিউট্রিশন টোটাল নিউট্রিশন দিচ্ছি, তার মধ্যে কি থাকছে? ডেক্সট্রোজ থাকছে, ওয়াটার থাকছে, ডেক্সট্রোজ মানে হচ্ছে গ্লুকোজ, আর কি থাকছে? অ্যামাইনো অ্যাসিড থাকছে, ইমালসিফাইড ফ্যাট। ইমালসিফাইড ফ্যাট মানে হচ্ছে যে যে ধর যে ফ্যাট গুলোকে মানে ইমালসিফাইড মানে হচ্ছে ভেঙে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণায় পরিণত করা। যখন কি করা হচ্ছে যে কোনো একটা ফ্যাট
ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণায় পরিণত হচ্ছে, তখন সেই ফ্যাটকে আমরা বলছি ইমালসিফাইড। ঠিক আছে। ট্রেস এলিমেন্টের উদাহরণ যেমন হচ্ছে জিঙ্ক, কপার, আয়োডিন, এগুলো। তো এই ধরনের যে ট্রেস এলিমেন্ট রয়েছে সেগুলো আমরা দিয়ে থাকি। আর কি ভিটামিনস যেমন হচ্ছে কি ফ্যাট সলুবল, ওয়াটার সলুবল। ঠিক আছে, এই ভিটামিন গুলো দিয়ে থাকি। আর তার সাথে কি মিনারেল। এবার দেখো যে ইট মে বি পার্সিয়াল প্যারেন্টাল নিউট্রিশন। এটা পার্সিয়াল প্যারেন্টাল নিউট্রিশন যেটাকে পিপিএন বলা হচ্ছে, আর একটা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন যেটা হচ্ছে টিপিএন বলা হচ্ছে, বেসড অন ক্লায়েন্টস নিউট্রিশনাল নিড। তাহলে পেশেন্টের যে নিউট্রিশনাল নিডের উপর ডিপেন্ড করে কিন্তু পার্সিয়াল প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া হয় এবং টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া হয়। ইন্ডিকেশন কাদের কাদের আমরা প্যারেন্টাল নিউট্রিশন দেব। সিভিয়ার ম্যালনারিস্ট হচ্ছে পারসন, যদি সিভিয়ার ম্যালনারিস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পেশেন্টকে আমরা হচ্ছে প্যারেন্টাল নিউট্রিশন দিতে পারি। if they are unable to eat a balanced diet for more than a few weeks, মানে কয়েক সপ্তাহ ধরে যদি কোনো সিভিয়ার ম্যালনারিস্ট পারসন খেতে যদি না খেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা প্যারেন্টাল নিউট্রিশনের মাধ্যমে নিউট্রিশন প্রোভাইড করে থাকি। আর কি আর কাদের দেব, যে পেশেন্ট উইথ ডিসফাংশনাল অর ডিজিজড জিআইটি লাইক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যদি কোনো পেশেন্টের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে বা রেডিয়েশন এন্টেরাইটিস থাকে, ট্রমা বা জিআই সার্জারি হয়, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা কিন্তু প্যারেন্টাল নিউট্রিশন প্রোভাইড করে থাকি। ঠিক আছে। আর কি যে পেরিফেরাল ভেনাস ক্যাথেটার লিমিটস দ্য ক্যালোরিক intensity of ppn to about 2300 kilocalorie per day। পেরিফেরাল ভেনাস ক্যাথেটারের মাধ্যমে যে আমরা নিউট্রিশন প্রোভাইড করছি, তাতে যে ক্যালোরির ইন্টেন্সিটি বলা হয়েছে টোটাল প্যারেন্টাল নিউট্রিশনের ক্ষেত্রে কতটা বলা হয়েছে, যে 2300 কিলো ক্যালোরি পার ডে। তাহলে আমরা কতটা দিতে পারি পার ডেতে? 2300 কিলো ক্যালোরি। কারণ কি, more concentrated formulas cause peripheral vein inflammation, মানে ফ্লেবাইটিস। ফ্লেবাইটিস বলতে আমরা কি বুঝি, যে ভেনে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেই কন্ডিশনকে আমরা ফ্লেবাইটিস বলি। তো এই ক্ষেত্রে আমরা 2300 কিলো ক্যালোরি পার ডে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিতে পারবো। এর বেশি যদি দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের পেরিফেরাল ভেনে ইনফ্লামেশন হতে পারে, যেটাকে আমরা ফ্লেবাইটিস বলে থাকি। নেক্সট দেখো, পেশেন্ট হু নিড টোটাল প্যারেন্টাল নিউট্রিশন ফর সেভারাল মান্থস শুড ইউজ সেন্ট্রাল ভেন। যে সেন্ট্রাল ভেনের মাধ্যমে আমরা দেখলাম ছবিতে যে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন আমরা কিসের মাধ্যমে দিচ্ছি? সেন্ট্রাল ভেনের মাধ্যমে দিচ্ছি। কখন দেব? যে সেভারাল মান্থস যদি পেশেন্টকে দেওয়া হয়, কয়েক মাস ধরে পেশেন্টকে যদি প্যারেন্টাল নিউট্রিশন প্রোভাইড করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন প্রোভাইড করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল ভেন আমরা চুজ করব। অর্পিতা দেখতে পাচ্ছ না স্ক্রিনে? বাকিরা দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে অর্পিতা তোমার নেটওয়ার্ক প্রবলেমের কারণেও হতে পারে, তুমি না হলে লিভ নিয়ে আরেকবার জয়েন করো। নিধি ভয়েস শুনতে পাচ্ছ না? ভয়েস প্রবলেম বলছো। মানে শুনতে পাচ্ছ না? না বুঝতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন যদি আমরা কয়েক মাস ধরে পেশেন্টকে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেন্ট্রাল ভেন চুজ করব। ঠিক আছে, বা ইউজ করব। নেক্সট দেখো, দ্য সুপিরিয়র ভেনা কাভা টলারেটস ফিডিং আপ টু 1900
মিলি অসমোল পার কেজি। মানে বলছে যে এখানে যে সুপিরিয়র ভেনা কাভা যে রয়েছে আমাদের, সেটা কতটা ফিডিং টলারেট করতে পারে? 1900 মিলি অসমোল পার কেজি। তাহলে পার কেজিতে কত মিলি অসমোল? 1900 মিলি অসমোল পার কেজি ফিডিং টলারেট করতে পারে সুপিরিয়র ভেনা কাভা। নেক্সট দেখো যে ফ্যাট ইমালশনস, ইট কন্টেন এগ ইয়ক, phospholipids apart from soybean or sunflower oil not give to person who was allergy of egg। মানে বলছে যে ফ্যাট ইমালশনস যে দেওয়া হচ্ছে, তো যে পেশেন্টের অ্যালার্জি হচ্ছে এগে অ্যালার্জি থাকে তাদের কিন্তু ফ্যাট ইমালশনস দেওয়া যাবে না। কারণ কি, তাতে কি থাকে? এগ ইয়ক থাকে, মানে ডিমের যে কুসুম, কুসুমের কিছু পার্ট থাকে যেটা হচ্ছে ফসফোলিপিডস, সেই কারণে হচ্ছে দেওয়া যাবে না। দেন নেক্সট দেখো, parenteral nutrition solution should store into refrigerator and administer within 24 hours of their preparation। তাহলে হচ্ছে প্যারেন্টাল নিউট্রিশন সলিউশন যে রয়েছে সেটা আমরা কোথায় স্টোর করব? রেফ্রিজারেটরে মানে ফ্রিজে। আর অ্যাডমিনিস্টার করব কতক্ষণের মধ্যে? উইদিন 24 আওয়ার্স অফ দেয়ার প্রিপারেশন। যখন আমরা প্যারেন্টাল নিউট্রিশন প্রিপারেশন কমপ্লিট করলাম তার 24 ঘন্টার মধ্যে অ্যাডমিনিস্টার করতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট দেখো কমপ্লিকেশন অফ প্যারেন্টাল নিউট্রিশন। আমরা যে প্যারেন্টাল নিউট্রিশন দিচ্ছি তার কিছু কমপ্লিকেশন রয়েছে। তার মধ্যে কি, এক নম্বরে হচ্ছে যে এয়ার এম্বোলিজম। এয়ার এম্বোলিজম হতে পারে কিভাবে? ডিউ টু এন্ট্রি অফ এয়ার ডিউরিং আইভি টিউবিং চেঞ্জ অ্যান্ড সেন্ট্রাল লাইন প্লেসমেন্ট। যখন আমরা কি করছি, আইভি টিউব চেঞ্জ করছি বা সেন্ট্রাল লাইন প্লেসমেন্ট করছি, তখন এয়ার এন্ট্রি হতে পারে টিউবের ভেতরে, আর সেই কারণে কি হতে পারে? এয়ার এম্বোলিজম। এম্বোলিজম মানে কি তোমরা পড়েছো? এম্বোলিজম মানে কি? মুনমুন ঠিক বলেছো, মুভেবল ক্লট, মুভ করবে। ঠিক আছে। দেন নেক্সট দেখো হাইপারগ্লাইসেমিয়া। তাহলে প্যারেন্টাল নিউট্রিশন দেওয়ার কারণে কমপ্লিকেশন হিসেবে আমরা হাইপারগ্লাইসেমিয়াও দেখতে পাই। কিরকম? ডিউ টু হাই কনসেন্ট্রেশন অফ ডেক্সট্রোজ উইথ র্যাপিড ইনফিউশন উইদাউট সাফিসিয়েন্ট ইনসুলিন। যেহেতু আমরা কি করছি, যে প্যারেন্টাল নিউট্রিশনে আমরা ডেক্সট্রোজ প্রোভাইড করছি, সেই ডেক্সট্রোজ যদি হাই কনসেন্ট্রেশন থাকে আর কি র্যাপিড ইনফিউশন করা হয়, মানে আমরা র্যাপিড ইনফিউশন করছি কিন্তু তাতে ডেক্সট্রোজ কনসেন্ট্রেশন কত থাকছে? হাই থাকছে। আর ইনসুলিন সাফিসিয়েন্ট থাকছে না, মানে উইদাউট সাফিসিয়েন্ট ইনসুলিন সাফিসিয়েন্ট যদি না থাকে কিন্তু হাই কনসেন্ট্রেশন ডেক্সট্রোজ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। ঠিক আছে। নেক্সট দেখো হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া কেন হবে? ডিউ টু অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউয়েশন অফ প্যারেন্টাল নিউট্রিশন সলিউশন অ্যান্ড ইউজ অফ এক্সেস ইনসুলিন। যেহেতু কি হচ্ছে যে প্যারেন্টাল নিউট্রিশন হচ্ছে অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউয়েশন হচ্ছে, আর ইনসুলিন কি হচ্ছে? এক্সেস পরিমাণে ইউজ করা হচ্ছে, সেই কারণে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। নেক্সট দেখো হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া কেন হবে? ডিউ টু এক্সেস অ্যান্ড র্যাপিড ইনফিউশন অফ সলিউশন। যদি পেশেন্টকে এক্সেস পরিমাণে র্যাপিড ইনফিউশন করা হয় সলিউশনের, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইপারভলিমিয়া হতে পারে। নেক্সট দেখো নিউমোথোরাক্স ডিউ টু পাংচার অফ প্লুরাল স্পেস কজড বাই ইনএক্সাক্ট ক্যাথেটার প্লেসমেন্ট। মানে বলছে যে ক্যাথেটার প্লেসমেন্ট যদি এক্সাক্ট না হয় তাহলে সেক্ষেত্রে প্লুরাল স্পেসে কি হতে পারে? পাংচার হতে পারে, আর সেই কারণেই নিউমোথোরাক্স হচ্ছে দেখা দিতে পারে পেশেন্টে। বোঝা গেল? দেন নেক্সট দেখো আমরা যে প্যারেন্টাল নিউট্রিশন দিচ্ছি এর তার দুটো ভাগ দেখলে, একটা হচ্ছে টোটাল আর একটা হচ্ছে পার্সিয়াল। এবার নেক্সট দেখো এন্টেরাল টিউব ফিডিং। এন্টেরাল টিউব ফিডিং বা
টোটাল এন্টেরাল নিউট্রিশন, যেটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক গ্যাভেজ। আর গ্যাস্ট্রিক গ্যাভেজ বলতে আমরা কি বুঝি? ছবিটা দেখাই তোমাদের, গ্যাস্ট্রিক গ্যাভেজ। এখানে দেখো যে হোয়াট ইজ গ্যাস্ট্রিক ফিডিং, গ্যাভেজ ফিডিং। গ্যাভেজ ফিডিং কি? ইজ এ মেডিকেল প্রসিডিওর। তাহলে গ্যাভেজ ফিডিং হচ্ছে একটা মেডিকেল প্রসিডিওর, ডেলিভার্স নিউট্রিশন ডাইরেক্টলি টু দ্য স্টমাক ভায়া এ টিউব। যখন একটা টিউবের মাধ্যমে নিউট্রিশন ডাইরেক্টলি স্টমাকে ডেলিভার করা হচ্ছে, তখন সেই প্রসিডিওরকে আমরা বলছি গ্যাভেজ, মানে গ্যাভেজ ফিডিং। আচ্ছা, যে টিউব ইনসার্ট করা হচ্ছে সেই টিউব কোথা থেকে ইনসার্ট করা হচ্ছে? নোজ, যেটা নাকের মাধ্যমে যদি করা হয় তাহলে সেটাকে ন্যাজোগ্যাস্ট্রিক অর এনসি টিউব বলা হচ্ছে। আর মাউথের মাধ্যমে যদি, মানে মুখের মাধ্যমে যদি টিউব ইনসার্ট করা হয় তাহলে ওরোগ্যাস্ট্রিক অর ওজি টিউব বলা হচ্ছে। কখন আমরা প্রোভাইড করছি? প্রোভাইড এসেনশিয়াল নিউট্রিশন when patient cannot safely eat by mouth। যখন পেশেন্ট মুখের মাধ্যমে সেফলি খেতে পারছে না, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এসেনশিয়াল কিছু নিউট্রিশন, যেগুলো হচ্ছে নাকের মাধ্যমে মানে ন্যাজোগ্যাস্ট্রিকের মাধ্যমে বা ওরোগ্যাস্ট্রিকের মাধ্যমে দিয়ে থাকি। অলসো নোন অ্যাজ এন্টেরাল টিউব ফিডিং। তাহলে গ্যাস্ট্রিক গ্যাভেজ ফিডিং কে আমরা কি বলে থাকি? এন্টেরাল টিউব ফিডিং ও বলে থাকি। এবার এখানে ছবিটা দেখো, এই যে নাকের মাধ্যমে যদি আমরা টিউব ইনসার্ট করি তাহলে সেটা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক, আর যদি মুখের মাধ্যমে টিউব ইনসার্ট করা হয় স্টমাক পর্যন্ত তাহলে সেটাকে বলছে ওরোগ্যাস্ট্রিক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডান সাইডে রয়েছে ন্যাজোফ্যারিংস, তারপরে ওরোফ্যারিংস, তারপর হচ্ছে ইসোফেগাস, আর নিচে দেখো স্টমাক। ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্যাভেজ বলতে কি বুঝি? এ মিনস অফ প্রোভাইডিং নিউট্রিশন ফর এ পেশেন্ট আনএবল টু কনজিউম ফুড নর্মালি। যখন কোনো পেশেন্ট নর্মালি ফুড কনজিউম করতে পারে না, আনএবল হয়, তাহলে সেক্ষেত্রে তাকে নিউট্রিশন প্রোভাইড করা হয় যে প্রসিডিওরের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাভেজ। মেন কথা হচ্ছে গ্যাভেজ মানে দেওয়া, মানে নিউট্রিশন দেওয়া কে বলছে গ্যাভেজ, আর ল্যাভেজ মানে হচ্ছে ওয়াশ করা। ঠিক আছে? দেখো, patient feed a nutritional formula through a tube passed into the stomach or duodenum from the nasal passage। যখন nasal passage এর মাধ্যমে একটা টিউব কি করা হচ্ছে? স্টমাকে বা ডিওডিনামে কি করা হচ্ছে? পাস করা হচ্ছে, এবং সেই টিউবের মাধ্যমে যখন নিউট্রিশন পেশেন্টকে দেওয়া হচ্ছে সেই প্রসিডিওরকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাভেজ। দেখো এখানে শর্ট টার্ম ফিডিং দু রকমের হয়, মানে যে গ্যাস্ট্রিক গ্যাভেজ এটা দু রকমের হয়, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম লেস দ্যান 4 উইকস ডিউরেশন, যখন আমরা 4 উইকস ডিউরেশনের কম ইউজ করব তখন সেটা হচ্ছে শর্ট টার্ম ফিডিং। লং টার্ম ফিডিং এর ক্ষেত্রে কি হয়? সার্জিক্যালি ইমপ্ল্যান্টেড ফিডিং টিউব হচ্ছে দেওয়া হয়, মানে সার্জিক্যালি ইমপ্ল্যান্টেড করা হয় লং টার্মের ক্ষেত্রে। The short-term feeding, less than 4 weeks duration, can usually be managed with an nasogastric tube, also called Ryle's tube or Levin tube। যেটা আমরা রাইলস টিউব, তোমরা প্রত্যেকে জানো রাইলস টিউবের মাধ্যমে যে ফিডিংটা দেওয়া হয় সেটা কিন্তু ওয়ান টাইপ অফ গ্যাস্ট্রিক গ্যাভেজ। ঠিক আছে? আর রাইলস টিউবকে আবার কি বলা হয়? লেভিন টিউবও বলা হয়। লেভিন টিউব, এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট দেখো, লঙ্গার টার্ম ফিডিং রিকোয়ার্স এ সার্জিক্যালি ইমপ্ল্যান্টেড ফিডিং টিউব। তাহলে লং টার্মের জন্য যদি আমরা ফিডিং দেই কোনো পেশেন্টকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যালি ইমপ্ল্যান্টেড ফিডিং টিউবের প্রয়োজন হয়। আর পেশেন্টকে যখন আমরা টিউব ইনসার্ট করব, মানে গ্যাস্ট্রিক গ্যাভেজ দেব বা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব বা হচ্ছে ওরোগ্যাস্ট্রিক টিউব ফিডিং করব, তখন মানে ইনসার্ট যখন করব টিউব, তখন কি ধরনের পজিশন দেব? যে হাই ফাউলার পজিশন উইথ ফ্লেক্সড নেক। পেশেন্টকে কি দেব? হাই ফাউলার পজিশন দেব, কিন্তু নেক কি থাকবে? ফ্লেক্সড থাকবে।
হাই ভালভার পজিশনের সাথে নেক ফ্লেক্সড থাকবে। কখন? ডিউরিং টিউব ইনসার্শন, যখন টিউব ইনসার্ট করা হচ্ছে তখন। মেজারমেন্ট কিভাবে নেব আমরা? দ্য লেন্থ অফ টিউব ফ্রম ব্রিজ অফ নোজ টু ইয়ারলোব, মানে আমাদের যে নাকের ব্রিজ মানে হচ্ছে টিপটা রয়েছে সেইখান থেকে ইয়ারলোব পর্যন্ত টু জিভয়েড প্রসেস, এবং তারপর কি জিভয়েড প্রসেস পর্যন্ত। তোমরা দেখেছো মেজারমেন্টটা? যেটাকে শর্টে কি বলা হচ্ছে? এনইএক্স, মানে হচ্ছে নোজ, এয়ারলোব এন্ড হচ্ছে জিভয়েড প্রসেস। The next দেখো, check residual amount before each feeding or every 4 hours। আমরা যে residual amount দেব পেশেন্টকে মানে বিফোর ফিডিং or every 4 hour কি করব? চেক করব। If residual amount is less than 100 ml, administer feeding। residual amount মানে বোঝা গেল যে ওই যে সিরিঞ্জের মাধ্যমে তোমরা যে ফিডিং দেওয়ার আগে চেক করো যে কতটা রয়েছে সিরিঞ্জে, কতটা আসছে, যে কন্টেন্টটা রয়েছে মানে স্টমাকের ভেতরে সেটা কতটা রয়েছে, কত পরিমাণ রয়েছে, সেটা আমরা আগে দেখি চেক করে। দেন যদি 100 ml এর কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেক্সট ফিডিং দেওয়া যায়। অ্যাসপিরেট করা যেটাকে বলা হয়। আর কি বলেছে যে ডু নট হ্যাং মোর সলিউশন দ্যাট রিকোয়ার্ড মোর দ্যান 4 আওয়ার্স টু প্রিভেন্ট ব্যাকটেরিয়াল গ্রোথ। আমরা যে সলিউশন দেব সেটা হচ্ছে 4 ঘন্টার বেশি হচ্ছে রাখা যাবে না, মানে হ্যাং করে রাখা যাবে না 4 ঘন্টার বেশি। কেন? কারণ কি ব্যাকটেরিয়া গ্রোথ বাড়তে পারে, তো ব্যাকটেরিয়াল গ্রোথ প্রিভেন্ট করার জন্যই হচ্ছে বেশিক্ষণ আমরা মানে 4 ঘন্টার বেশি সলিউশন হ্যাং করে রাখবো, মানে ঝুলিয়ে রাখবো না। নেক্সট দেখো ইন্ডিকেশন, কোন কোন ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক গ্যাভেজ দেব, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে। দ্য পেশেন্ট উইথ ডিফিকাল্টি ইন চিউইং আর swallowing, যে পেশেন্ট হচ্ছে খেতে বা গিলতে পারে মানে চিবোতে বা গিলতে পারে না সেই ধরনের পেশেন্টকে আমরা দেব। তার কি অ্যান ওরাল ফ্যারিঞ্জিয়াল or esophageal deformity, যদি কোনো পেশেন্টের ওরাল বা ফ্যারিঞ্জিয়াল বা ইসোফেগাল কোনো ডিফর্মিটি থাকে তাহলে সেক্ষেত্রে ডিফর্মিটি বা ডিফিকাল্টি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা গ্যাস্ট্রিক গ্যাবেজ দিয়ে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো টাইপস অফ ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। কি কি ধরনের ন্যাজোগ্যাস্ট্রিক টিউব আমরা ইউজ করে থাকি? লেভিন টিউব, এ সিঙ্গেল লুমেন nasogastric tube used for gastric lavage and gastric cabbage। তাহলে সিঙ্গেল লুমেন nasogastric টিউব, যে nasogastric টিউব রয়েছে তাতে কি থাকছে? সিঙ্গেল লুমেন, লুমেন মানে একটু ছিদ্র, তাহলে কি থাকছে? যে সিঙ্গেল ছিদ্র থাকছে। এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করছে? যে লেভিন টিউব যে রয়েছে এটা গ্যাস্ট্রিক ল্যাভেজের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি এবং গ্যাস্ট্রিক গ্যাভেজের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। তারপর দেখো সালেম সাম টিউব, এ ডাবল লুমেন টিউব উইথ অ্যান এয়ার ভেন্ট। তাহলে কি হচ্ছে? যে ডবল লুমেন, ডবল ছিদ্র থাকছে, তার সাথে এয়ার ভেন্ট থাকছে, ইউজড ফর ডিকম্প্রেশন উইথ ইন্টারমিটেন্ট কন্টিনিউয়াস সিক্রেশন। তাহলে ইন্টারমিটেন্ট কন্টিনিউয়াস যে সিক্রেশন রয়েছে সেটাকে ডিকম্প্রেস করার জন্য আমরা যে টিউব ইউজ করছি সেটাকে বলা হচ্ছে সালেম সাম টিউব, যেটাতে থাকছে ডবল লুমেন থাকছে। নেক্সট দেখো মিলার অ্যাবোট টিউব, এ লং ডাবল লুমেন টিউব। এর মধ্যে কি থাকছে? ডাবল লুমেন তো থাকছে কিন্তু কি ধরনের থাকছে? লং থাকছে। ইউজ টু ড্রেন অ্যান্ড ডিকম্প্রেস দ্য স্মল ইন্টেস্টাইন, মানে যে আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে সেটাকে ড্রেন করার জন্য বা ডিকম্প্রেস করার জন্য আমরা ইউজ করে থাকছি মিলার অ্যাবোট টিউব। নেক্সট দেখো সেংস্ট্যাকেন ব্ল্যাকমোর টিউব, এ 3 লুমেন টিউব। তাহলে এটাতে কি থাকছে? যে 3টে ছিদ্র থাকছে। ইউজ টু ট্রিট ব্লিডিং ইসোফেগাল ভেরিসেস বাই ডাইরেক্টলি কম্প্রেসিং দ্য ব্লিডিং ভেসেলস। তাহলে কি হচ্ছে? যে ট্রিট করছি আমরা কি ইসোফেগাল ভেরিসেস, যে মানে ইসোফেগাসের যে ভেন গুলো রয়েছে সেখানে যদি ব্লিডিং হয়
সেটাকে ডাইরেক্টলি কম্প্রেসিং করার জন্য ব্লাড ভেসেলসকে আমরা হচ্ছে এই টিউবটা ইউজ করে থাকি, সাংস্টেকেন ব্ল্যাকমোর টিউব। দেন নেক্সট দেখো সাইজ অফ ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। আমরা যে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইউজ করছি তার কি কি সাইজ রয়েছে এটা ইম্পর্টেন্ট। যে নর্মাল লেন্থ কত, 105 সেন্টিমিটার। চিলড্রেনদের ক্ষেত্রে কত, যে 10 to 12 ফ্রেঞ্চ, ইনফ্যান্টদের ক্ষেত্রে 5 to 8 ফ্রেঞ্চ, অ্যান্ড অ্যাডাল্টদের ক্ষেত্রে কত, 14 to 18 ফ্রেঞ্চ। সাইজটা তোমরা এখানে পড়ে রাখবে ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের। হ্যাঁ, দেন নেক্সট দেখো যে কনফার্মেশন অফ রাইট প্লেসমেন্ট অফ টিউব, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে তোমরা যে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব যে প্লেসমেন্ট করলে সেটা কনফার্ম কিভাবে বুঝবে যে ঠিকঠাক প্লেসমেন্ট হয়েছে কিনা, কিভাবে বুঝবে, যে অ্যাসপিরেট গ্যাস্ট্রিক কন্টেন্ট আফটার অ্যাটাচিং সিরিঞ্জ উইথ দ্য এন্ড অফ দ্য টিউব। তাহলে টিউবের এন্ডে সিরিঞ্জ অ্যাটাচ করে কি করতে হবে, কন্টেন্ট, গ্যাস্ট্রিক যে কন্টেন্ট রয়েছে সেটা অ্যাসপিরেট করতে হবে, করে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এক্ষেত্রে গ্যাস্ট্রিক ফ্লুইড আর ইন্টেস্টিনাল ফ্লুইড, যে গ্যাস্ট্রিক ফ্লুইড কি, যে ইফ অ্যাসপিরেট ফ্লুইড পিএইচ লেস দ্যান 5.5, মানে কালার কি হবে, গ্যাস্ট্রিক ফ্লুইড যদি তোমরা ধরো সিরিঞ্জের মাধ্যমে অ্যাসপিরেট করছো, করে দেখলে যে গ্যাস্ট্রিক কন্টেন্ট কিছু অ্যাসপিরেট হয়ে এসেছে, কালার যদি গ্রিন হয় তাহলে বুঝতে হবে যে গ্যাস্ট্রিক ফ্লুইড, আর যদি ইয়েলো গোল্ডেন কালার হয় তাহলে সেক্ষেত্রে ইন্টেস্টিনাল ফ্লুইড। ঠিক আছে, কত পিএইচ থাকছে, মোর দ্যান 7। বোঝা গেল এখানে? Then next দেখো immediately remove the tube if patient is choking or being disturbed in speaking because it may be in respiratory tract. যখন তোমরা কি করছো, যে অ্যাসপিরেট করছো কিন্তু সেই সময় কি হচ্ছে, পেশেন্ট চকিং, ঠিক আছে, চকিং হচ্ছে বা কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সরিয়ে নিতে হবে, কারণ এটা কি রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গেছে। সরি, এটা ইনসারশনের ক্ষেত্রে। ঠিক আছে, যখন ইনসারশন করা হচ্ছে তখন যদি পেশেন্টের চকিং হয় বা কথা বলতে ডিস্টার্ব হয় পেশেন্টের, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যে টিউব ইনসার্ট করছি সেটা কোথায় চলে গেছে, রেসপিরেটরি ট্র্যাকে চলে গেছে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের ইমিডিয়েটলি রিমুভ করে নিতে হবে, জোর করে টিউব ইনসার্ট করা যাবে না। দেন নেক্সট দেখো, deep outer end of tube in a bubble filled with water, continuous bubbling indicate the tube is respiratory tract. ধরো একটা হচ্ছে একটা বাটি নিয়েছো, বাটিতে জল নিয়েছো, সেটাতে কি করা হচ্ছে, যে টিউবের যে এন্ড পার্ট রয়েছে, এন্ড আউটার পার্ট, সেটাকে যদি আমরা ডুবাই তাহলে সেখানে যদি কন্টিনিউয়াস বাবলিং হচ্ছে দেখা যায়, তাহলে এটা ইন্ডিকেট কি করবে, যে টিউব কি হয়েছে, রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে গেছে। ঠিক আছে, বোঝা গেল এই জায়গাটা? এটা কিন্তু করা হয় ডিউটিতে, তোমরা করেছো কিনা জানি না। মানে একটা বাটিতে নিয়ে চেক করা হয়, যদি কন্টিনিউ হচ্ছে বাবলিং ক্রিয়েট হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে রেসপিরেটরি ট্র্যাক্টে তোমার ওই যে টিউব ইনসার্ট হয়েছে, রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে গেছে টিউবটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে রাইট প্লেসমেন্ট হয়েছে কিনা। দেন নেক্সট দেখো, অপটেন এক্স-রে রেডিওগ্রাফ ফর কনফার্মেশন অফ প্লেসমেন্ট অফ টিউব, মোস্ট রিলায়েবল মেথড। এখান থেকে কোশ্চেন আসে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে মোস্ট রিলায়েবল মেথড বা বেস্ট মেথডও বলা যেতে পারে, যে কনফার্মেশন কোন হচ্ছে মেথডের মাধ্যমে আমরা জানতে পারবো, সেটা হচ্ছে এক্স-রে বা রেডিওগ্রাফির মাধ্যমে আমরা কনফার্মেশন প্লেসমেন্ট অফ টিউব জানতে পারবো। ঠিক আছে, বোঝা গেল গ্যাস্ট্রিক গ্যাবেজ?
এখান থেকে ওই ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের যে সাইজ ওগুলো দেখে রাখবে, আর কনফার্মেশন রাইট প্লেসমেন্ট টিউবটা এটা ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে? আর ওই 11 টিউবটা একটু দেখে রাখবে, মানে যেগুলো স্টার মার্ক করা আছে আর কি, মেজারমেন্ট এগুলো। নেক্সট দেখো গ্যাস্ট্রিক ল্যাভেজ। ল্যাভেজ মিন্স কি, যে ওয়াশিং আউট অফ এ ক্যাভিটি, যখন কোন একটা ক্যাভিটি থেকে ওয়াশ আউট করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক ল্যাভেজ। Rising or irrigating the stomach by 150 to 200 ml fluid to remove or dilute irritant or poisons or to cleanse the organ before or after surgery। মানে বলছে যে 150 থেকে 200 ml ফ্লুইড দিয়ে কি করা হচ্ছে, স্টমাকে হচ্ছে তোমার ইরিটেন্ট করা হচ্ছে, মানে ওয়াশ আউট করা হচ্ছে, ঠিক আছে? ওয়াশ আউট করা হচ্ছে, যদি কোনো পয়জন থাকে সেগুলোকে ক্লিন করা হচ্ছে, সেটা বিফোর সার্জারিও হতে পারে, আবার আফটার সার্জারিও হতে পারে। এই প্রসিডিউরকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক ল্যাভেজ। The distance for tube insertion is measured by placing the tip of the tube at the tip of the patient nose and extending the tube to the earlobe and then to xiphoid process। ওই সেম যেমনটা গ্যাভেজে দেখেছিলাম আমরা, যে মেজারমেন্ট কিভাবে করব, প্লেসমেন্টের যে টিপ অফ দ্য টিউব, যে টিউবের যে টিপ রয়েছে সেটা পেশেন্টের নাকের যে টিপ রয়েছে, টিপ অফ দ্য নোজ, এন্ড এক্সটেন্ডিং দ্য টিউব অফ দ্য এয়ারলোব, সেটাকে আবার এয়ারলোব পর্যন্ত নিয়ে যাওয়া, এন্ড দেন জিভয়েড প্রসেস, মানে একই, ঠিক আছে? স্টমাক পাম্পিং ইজ দ্য কোলো ইকুয়াল টার্ম অফ দ্য গ্যাস্ট্রিক ল্যাভেজ। এইটা আসতে পারে, কোশ্চিন আসে এখান থেকে, যে গ্যাস্ট্রিক ল্যাভেজকে হচ্ছে স্টমাক পাম্পিংও বলা হয়ে থাকে। স্বপ্না, স্টমাক ওয়াশ বলে এটাকে, হ্যাঁ। ল্যাভেজ, ল্যাভেজ মানে ওয়াশ করা, ঠিক আছে? ধরো কোনো পয়জনিং পেশেন্ট গেল, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু গ্যাস্ট্রিক ল্যাভেজ করা হয়, ওয়াশ করা হয়। হুম পয়জন পেশেন্টের জন্য। নেক্সট দেখো ইন্ডিকেশন, কোন কোন ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ যে পেশেন্টকে দিয়ে থাকবো, যে ইনজেকশন অফ টক্সিক মেডিকেশন অর আদার নন কোরোসিভ পয়জনস। যদি কোনো পেশেন্ট টক্সিক কোনো মেডিসিন খেয়ে থাকে বা নন কোরোসিভ পয়জন খেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ করে থাকি। আর কি, ইউজ উইদিন অ্যান আওয়ার অফ এ টক্সিক ইনজেকশন, যদি কোনো টক্সিক ইনজেকশন করে তাহলে কি যে 1 ঘন্টার মধ্যে আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ করে থাকি। আর গ্যাস্ট্রিক ল্যাভেজ শুড নেভার বি পারফর্মড অন এ পেশেন্ট হু হ্যাজ ingested corrosive acid or alkalis। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন আসে যে গ্যাস্ট্রিক ল্যাভেজ কাদের আমরা পারফর্ম করব না, কোন পেশেন্টকে পারফর্ম করব না, যে পেশেন্ট কি করছে ইনজেস্ট কোরোসিভ অ্যাসিড অর অ্যালকালিস, যে পেশেন্ট কোরোসিভ অ্যাসিড যদি ইনজেস্ট করে থাকে বা অ্যালকালিস ইনজেস্ট করে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই পেশেন্টকে আমরা কিন্তু গ্যাস্ট্রিক ল্যাভেজ পারফর্ম করব না। দেন নেক্সট দেখো, যে এটা তো তোমাদের বলে দিলাম, এবার কিছু ছবি দেওয়া আছে, এই যে গ্যাস্ট্রিক ল্যাভেজের ছবি দেখো, এটা দেখো ইরিগেটিং সলিউশন, এখানে যে ইরিগেটিং মানে ওয়াশ যে করা হবে সেই সলিউশন, এখানে যেটা ব্লু কালার দেখতে পাচ্ছ ইরিগেশন সলিউশন। দেন নেক্সট দেখো সাকশন ইউনিট, ঠিক আছে? সাকশন ইউনিটের মাধ্যমে ধরো যে স্টমাক, যেটা দেখো ইয়েলো কালার দেখা যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে, সাক করে সাকশন ইউনিটে গিয়ে জমা হচ্ছে। ধরো কোনো পেশেন্ট যদি যে পয়জন করে থাকে, পয়জন খেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো স্টমাকে থাকবে, তো সেখান থেকে সাকশন মেশিনের মাধ্যমে সেটা সাক হয়ে চলে যাবে, ঠিক আছে? আর ইরিগেশন সলিউশনটা আসবে, সলিউশনের মাধ্যমে কি হবে, ইরিগেশন মানে ওয়াশ হবে, ওয়াশ হয়ে সেটা সাকশন ইউনিটে গিয়ে জমা হবে, ঠিক আছে? না, কেরোসিন খেলেও ওয়াশ করা যায় না।
আচ্ছা, কি অ্যান্সারটা কি, কোশ্চেন কি করেছো? স্বপ্না, অ্যাসিড ইনজেস্ট করলে কেন করা হয় না সেই সব পেশেন্টদের। আচ্ছা, তোমরা তো অ্যাসিড বেস ব্যালেন্স ইমব্যালেন্স পড়েছো, প্রত্যেকেই পড়ানো হয়ে গেছে তোমাদের। পড়ানো হয়েছে তো? তাহলে অ্যাসিডোসিস আর হচ্ছে অ্যালকালোসিস তোমরা পড়েছো। তো অ্যাসিডোসিস কখন হচ্ছে 7.35 এ যখন কমে যাচ্ছে, তাই তো? তো এই ক্ষেত্রে যেহেতু পেশেন্ট কি করছে, কোরোসিভ অ্যাসিড মানে ও হচ্ছে অ্যাসিড ধরনের কিছু ইনজেস্ট করেছে, বা ক্যারোসিন বা অ্যালকালিস ইনজেস্ট করেছে, তো সেই ক্ষেত্রে যদি ওর হচ্ছে ওয়াশ করা হয় তাহলে কি হবে, যে ওর হচ্ছে অ্যাসিডিটিটা আরো বেড়ে যাবে, মানে অ্যাসিডোসিসের দিকে চলে যাবে পেশেন্ট। এবার যদি অ্যাসিডোসিসের দিকে যেতে যেতে আরো 7.35 এর নিচে নেমে যায়, তাহলে পেশেন্টের কি হয়, যে ডেথ হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? ডেথ হয়, সেই কারণেই হচ্ছে পেশেন্টকে যদি ইনজেস্ট করে সেক্ষেত্রে কিন্তু আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ করব না। বোঝা গেল? ভমিটিং করানো হয়, যে অনেক পেশেন্ট কেরোসিন যদি খেয়ে নেয় তাহলে সেক্ষেত্রে ভমিটিং করানো হয় পেশেন্টকে। ল্যাভেজ মানে হচ্ছে ওয়াশ আউট করা, যখন ইরিগেশন কোনো সলিউশন ভেতরে হচ্ছে দেওয়া হচ্ছে পেশেন্টের, এবং সেটাকে ওয়াশ আউট করা হচ্ছে সাকশন ইউনিটের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু এই ধরনের পেশেন্ট যদি আসে তাহলে সেক্ষেত্রে আইভি ফ্লুইড হচ্ছে চালানো হয় পেশেন্টকে, কিন্তু ভমিটিং করানো হয়, ভমিটিং এর মাধ্যমে ওটা ওয়াশ করা হয়। হুম 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 অপারেশন, আইভি ফ্লুইড থেরাপি দেওয়া হয়, দিয়ে পেশেন্টকে কিন্তু ভমিটিং করানো হয়, বা আইভি ফ্লুইড দেওয়া হয়, র্যাপিডে দেওয়া হয়, মানে খুব দ্রুততার সঙ্গে চালানো হয়। র্যাপিডে দেওয়া মানেই ওটাকে বোলাস বলা হয়। যখনই তোমরা লার্জ অ্যামাউন্টে পেশেন্টকে আইভি থেরাপি দেবে তখন সেটাকে বোলাসই বলা হয়, অঙ্কিতা। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা টপিক পড়াবো আজকে, সেটা হচ্ছে ইথিক্যাল অ্যান্ড লিগ্যাল ইস্যু অফ নার্সিং। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চিন আসে। হ্যাঁ,
আচ্ছা দেখো এখানে দেওয়া আছে যে এথিক্স বলতে আমরা কি বুঝি। এথিক্স মানে কি? এথিক্স মানে হচ্ছে নিয়ম, ঠিক আছে, রুলস। হ্যাঁ, ইংলিশে যদি বলো তাহলে রুলস, বাংলায় হচ্ছে নিয়ম। তো এ সিস্টেম অফ moral principle or standard যে governing conduct if concerned with the discipline between right or wrong on the basis of body of knowledge, not only on the basis of the opinion। মানে এখানে বলতে চাইছে যে আমরা এথিক্স কখন বলবো, যে এথিক্স মিনস হচ্ছে নিয়ম বা রুলস, মানুষের আচরণ কেমন হওয়া উচিত এবং কোনটি নৈতিকভাবে সঠিক বা ভুল তা নিয়ে যখন চিন্তা ভাবনা বা গবেষণা করা হয় তখন সেটাকে বলা হচ্ছে যে এথিক্স, ঠিক আছে। নেক্সট দেখো যে নার্সিং এথিক্স, এ সিস্টেম অফ প্রিন্সিপাল গভর্নিং দ্য কন্ডাক্ট অফ এ নার্স, ইট ডিলস উইথ দ্য রিলেশনশিপ অফ এ নার্স টু দ্য পেশেন্ট। মানে বলছে যে নার্সিং এথিক্স কি, যে নার্সিং প্রফেশনের যে কিছু আচরণ বিধি বা রুলস রেগুলেশন রয়েছে সেটাকে বলা হচ্ছে নার্সিং এথিক্স। এই ক্ষেত্রে কি করা হয় যে ইট ডিলস উইথ দ্য রিলেশনশিপ অফ এ নার্স অ্যান্ড পেশেন্ট, পেশেন্ট এবং নার্সের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে যেটা ডিল করছে সেটাকে বলা হচ্ছে নার্সিং এথিক্স, বা নার্সের পেশেন্ট ফ্যামিলি বা হচ্ছে ফেলো নার্সেস অ্যান্ড সোসাইটি অ্যাট লার্জ বা সোসাইটির মধ্যেও। নেক্সট দেখো যে এথিক্যাল প্রিন্সিপাল, যে কোড দ্যাট ডাইরেক্ট নার্সিং অ্যাকশন, দে আর তার কিছু কয়েকটা রয়েছে যেগুলো হচ্ছে কোড রয়েছে, নার্সিং কোড রয়েছে, সেগুলো কি কি, যে অটোনমি, অটোনমি বলতে কি বোঝে, যে রেসপেক্ট ক্লায়েন্টস রাইট, যখন আমরা কোনো ক্লায়েন্টসের রাইটকে রেসপেক্ট করছি টু সেলফ ডিটারমিনেশন, তখন সেটাকে বলা হচ্ছে যে অটোনমি। অটোনমির বাংলা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। নেক্সট দেখো নন ম্যালিফিসেন্স, মানে অব্লিগেশন টু ডু অর কজ নো হার্ম টু অ্যানাদার। মানে বলতে চাইছে যে নন ম্যালিফিসেন্স কখন বলবো, কাউকে কোনো রকম আঘাত বা ক্ষতি না করা, ঠিক আছে। নেক্সট দেখো বেনিফিসেন্স, বেনিফিসেন্স কখন বলবো, ডিউটি টু ডু গুড টু আদার অ্যান্ড টু মেনটেন এ ব্যালেন্স বিটুইন বেনিফিটস অ্যান্ড হার্ম। মানে বলছে যে অন্যের ভালো বা কল্যাণ করা, মানে রোগীর সুস্থতা নিশ্চিত করা, ঠিক আছে, যে অন্যের ভালো করছি সেটাকে বলা হচ্ছে যে বেনিফিসেন্স। দেন জাস্টিস, জাস্টিস কখন বলবো, যে জাস্টিস মিনস হচ্ছে বিচার ব্যবস্থা, যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ পোটেনশিয়াল বেনিফিটস অ্যান্ড কেয়ার, যখন সবার প্রতি সমান ও ন্যায্য আচরণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে যে হচ্ছে জাস্টিস। মানে ধরো তোমার ওয়ার্ডে কতগুলো পেশেন্ট রয়েছে, কিন্তু তুমি কোনো পেশেন্টকে খুব ভালোবাসছো, কোনো পেশেন্টকে দেখতেই পারছো না, মানে হয়তো খুব কেয়ার একটা করছো না, তো সেক্ষেত্রে তাহলে সেটা কিন্তু জাস্টিসের মধ্যে পড়ছে না। সবাইকে সমানভাবে হচ্ছে তোমার হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে হবে, সবাইকে যে সমান চোখে দেখতে হবে, এটা হচ্ছে জাস্টিস, ঠিক আছে। ট্রিট কোয়ালিটি, একদম, যে সবাইকে কোয়ালিটি মেনটেন, মানে হচ্ছে ইকুয়ালি হচ্ছে ট্রিট দিতে হবে। দেন নেক্সট দেখো ভ্যারাসিটি, এখানে প্রত্যেকটারই একটু বাংলাগুলো তোমরা দেখে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে যে ভ্যারাসিটি বলতে কি বুঝছে, বা কোনো একটা সেন্টেন্স তুলে দিল দিয়ে বলে দিল যে এটা ভ্যারাসিটি, জাস্টিস নাকি ফাইডিলিটি কোনটা হবে। হ্যাঁ, তো ভ্যারাসিটি বলতে আমরা কি বুঝি, যে দা অব্লিগেশন টু টেল দা ট্রুথ, মানে হচ্ছে সত্যি কথা বলা, ভ্যারাসিটি মিনস হচ্ছে সত্যি কথা বলা, যে ব্যক্তিগত বা পেশাগত জীবনে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করা, মানে কাউকে মিথ্যা কথা বলবো না, মেন হচ্ছে সত্যি কথা বলা। দেন দেখো ফাইডিলিটি, ফাইডিলিটি বলতে আমরা কি বুঝি, দ্য ডিউটি টু ডু হোয়াট ওয়ান হ্যাজ প্রমিসড, মানে প্রতিশ্রুতি রক্ষা করা, যে ফাইডিলিটি বলা হচ্ছে যে প্রতিশ্রুতি রক্ষা করা, যে কাউকে কাউকে কথা দিয়ে
বা প্রতিশ্রুতি রক্ষা করা এবং নিজের দায়িত্বের প্রতি বিশ্বস্ত থাকা। মানে কাউকে তুমি কথা দিলে দিয়ে কথা রাখতে পারলে না, এটা কিন্তু ফাইডেলিটির মধ্যে পড়বে না, ঠিক আছে। দেন নেক্সট দেখো চলে আসো টর্ট মানে কমন ল ইস্যুস ইন নার্সিং প্র্যাকটিস, যে নার্সিং প্র্যাকটিসে কিছু কিছু কমন ল ইস্যু করা হয়েছে, সেগুলো কি কি? টর্ট বলতে আমরা কি বুঝি? টর্ট মিন্স হচ্ছে ক্ষতি করা বা ক্ষতি সাধন। ইট ইজ এ সিভিল রং মেড এগেইনস্ট এ পারসন অর প্রপার্টি, মানে ক্ষতি করা, যে এটা এটা কি করছে? ক্ষতি করে, কোনো পারসন বা প্রপার্টির এগেইনস্টে গিয়ে এটা কি করে? ক্ষতি করে, সেটাকে বলা হচ্ছে টর্ট। টর্ট মে বি ইন্টেনশনাল, কোয়াসি ইন্টেনশনাল অর আনইনটেনশনাল। মানে টর্ট হচ্ছে তোমার দুরকম হতে পারে, একটা ইন্টেনশনালি হতে পারে, কোয়াসি ইন্টেনশনাল মানে কিছুটা ইন্টেনশনাল, আর হচ্ছে আনইনটেনশনাল। তো ইন্টেনশনাল টর্ট কখন বলবো? যে ইন্টেনশনাল টর্ট বলতে বোঝায় যে ইচ্ছাকৃতভাবে যখন কারো ক্ষতি করা, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে ইন্টেনশনাল টর্ট। যে অ্যাসাল্ট, ব্যাটারি এন্ড ফলস ইমপ্রাইজমেন্ট আর ইন্টেনশনাল টর্ট। তাহলে ইন্টেনশনাল টর্টের মধ্যে কি থাকছে? অ্যাসাল্ট থাকছে, ব্যাটারি, এগুলো কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ। ফলস ইমপ্রাইজমেন্ট, ব্যাটারি আর অ্যাসাল্ট এই দুটো বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো আসে কোশ্চেন। তো অ্যাসাল্ট বলতে আমরা কি বুঝি? যে অ্যাসাল্ট হচ্ছে আক্রমণ বা হামলা। Any intentional threat to being about harmful or offensive contact. Threaten a nurse to give a client an injection. Threaten to restrain a client for an X-ray procedure when the client has refused consent. মানে এখানে বলতে চাইছে যে আক্রমণ মানে হচ্ছে বেআইনি ভাবে কাউকে শারীরিক ভাবে যদি আঘাত করা হয় বা আক্রমণ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসল্ট। বোঝা গেল? অ্যাসল্ট বোঝা গেছে? দেন নেক্সট দেখো ব্যাটারি। ব্যাটারি বলতে কি বোঝায়? যে an intentional touching of another's body without consent, যখন কোনো একজনের কে কি করা হচ্ছে? টাচ করা হচ্ছে তার কনসেন্ট ছাড়াই, তখন সেটাকে বলা হচ্ছে ব্যাটারি। যে অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তির শরীরে যদি ক্ষতি করা হয় বা স্পর্শ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে যে ব্যাটারি। তাহলে একটা ব্যাটারি সবসময় কিসের মধ্যে ইনক্লুড থাকছে? অ্যাসাল্টের মধ্যে, ঠিক আছে। দেন দেখো ফলস ইমপ্রাইজমেন্ট, আনজাস্টিফাইড রিস্ট্রেইন্ট অফ এ পারসন উইদাউট লিগাল ওয়ারেন্ট, মানে কোনো ব্যক্তির ইচ্ছা বা সম্মতি ছাড়াই তাকে কোনো স্থানে আটকে রাখা যদি হয়, তখন সেটাকে বলা হচ্ছে ফলস ইমপ্রাইজমেন্ট। দেন নেক্সট দেখো কোয়াসি ইন্টেনশনাল। কোয়াসি ইন্টেনশনাল মানে কি? যে কিছুটা ইন্টেনশনাল মানে কিছুটা ইচ্ছাকৃতভাবে। ইনভেশন অফ প্রাইভেসি, violating confidentiality, unwanted intrusions into clients' private affairs and family matters. যখন কি করা হচ্ছে? ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে, তখন সেটাকে বলা হয় ইনভেশন অফ প্রাইভেসি, মিন্স হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা। দেন নেক্সট দেখো আচ্ছা স্বপ্না, অ্যাসাল্ট। অ্যাসাল্ট মানে হচ্ছে তোমার আক্রমণ বা মানে ক্ষতি করা। মেন হচ্ছে কিরকম? যে বেআইনি ভাবে কাউকে যদি শারীরিক ভাবে আঘাত করা হয়, তখন সেটাকে আমরা অ্যাসাল্ট বলবো। বোঝা গেছে? ধরো কোনো একটা
কোনো একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো একজন মানে অচেনা ব্যক্তি তাকে একটা চড় মেরে দিল, তাহলে সেটা কি হয়ে গেল? অ্যাসাল্ট হয়ে গেল। ঠিক আছে, যে তাকে শারীরিক ভাবে আঘাত করলো বেআইনি ভাবে। আর ব্যাটারি হচ্ছে কি, যে এটা হচ্ছে যে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির শরীরে ক্ষতিকারক স্পর্শ করা হলো, মানে স্পর্শ করা হচ্ছে কিন্তু কোনো অনুমতি ছাড়াই, সেটাকে বলা হচ্ছে ব্যাটারি। আর ফলস ইমপ্রাইজমেন্ট মানে হচ্ছে কোনো ব্যক্তির ইচ্ছা বা সম্মতি ছাড়াই, মানে কোনো ব্যক্তির ইচ্ছা নেই বা সম্মতি নিল না, কিন্তু তাকে হঠাৎ করে আটকে রাখলো, কোনো স্থানে আটকে রাখলো, তখন সেটাকে বলা হচ্ছে ফলস ইমপ্রাইজমেন্ট। দেন নেক্সট দেখো যে ডিফামেশন। ডিফামেশন বলতে কি বুঝি, যে এ ফলস স্টেটমেন্ট দ্যাট কজ ড্যামেজ টু এ পারসনস রেপুটেশন, যে একটা ফলস স্টেটমেন্ট দিল কোনো একটা পারসনের এগেইনস্টে, তাহলে তার কি হতে পারে? তার হচ্ছে রেপুটেশন ড্যামেজ হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের যে এটা, সেটাকে বলা হচ্ছে ডিফামেশন। মানে হচ্ছে বাংলায় যদি ডিফামেশন বলা হয়, যে অন্য কোনো ব্যক্তির সম্পর্কে এমন কিছু বলা বা লেখা যা তাদের রেপুটেশন বা সুনামকে আঘাত করে। মানে এমন কিছু, ধরো কোনো একটা, মানে কোনো একটা, ধরো তোমার কোনো একটা ফ্রেন্ডের নামে এমন কিছু বললে যে তার রেপুটেশন সেখানে ডাউন হতে পারে। ঠিক আছে, এই ধরনের যে কমেন্ট বা ইয়ে, সেটাকে বলা হচ্ছে ডিফামেশন। দেন নেক্সট দেখো আনইনটেনশনাল ভায়োলেশন অফ স্ট্যান্ডার্ড অফ কেয়ার। এর মধ্যে কি হতে পারে, যে ম্যাল প্র্যাকটিস আর হচ্ছে নেগলিজেন্স। ম্যাল প্র্যাকটিস মানে কি, যে হচ্ছে অসৎ আচরণ। ইট ইজ এ ওয়ান টাইপ অফ নেগলিজেন্স। তাহলে ম্যাল প্র্যাকটিস কি, এটা কিন্তু ওয়ান টাইপ অফ নেগলিজেন্স এর মধ্যে পড়ছে। দেখো এখানে দেওয়া আছে যে certain criteria of malpractice are যে nurse owed a duty to the client, the nurse did not carry out the duty, client was injured। তাহলে কি বলছে, যে একটা নার্স হচ্ছে ম্যাল প্র্যাকটিস, যদি সে ঠিকঠাক ডিউটি না করে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, পেশেন্টের ইনজুরি হতে পারে। মানে ধরো কোনো এক নার্স হচ্ছে একটা পেশেন্টকে আইএম ইঞ্জেকশন দিতে গেল, কিন্তু ইঞ্জেকশনটা যদি সাইট সে ঠিকঠাক না জানে, অন্য সাইটে ধরো দিয়ে দেয়, মানে রং সাইটে, মানে 10 রাইটস মেনটেন করে যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ইনজুরি হতে পারে, মানে ক্ষতি হতে পারে পেশেন্টের। এই যে ম্যাল প্র্যাকটিস, যে ওই নার্স ধরো ঠিকঠাক সাইট জানে না, রং সাইটে হচ্ছে আইএম ইঞ্জেকশন দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের যে ইনজুরি হবে, তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ম্যাল প্র্যাকটিস। ঠিক আছে, এটা আবার নেগলিজেন্সের মধ্যেও পড়বে ম্যাল প্র্যাকটিস। The next দেখো যে নেগলিজেন্স কি, এ নার্স কন্ডাক্ট দ্যাট ফলস বিলো এ স্ট্যান্ডার্ড অফ কেয়ার। মানে যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার রয়েছে, তার হচ্ছে সে ঠিকঠাক ভাবে দিল না, মানে অবহেলা। কিরকম অবহেলা, চিকিৎসায় অবহেলা, যেমন ধরো যে পেশেন্টকে ঠিকঠাক কেয়ার দিল না নার্স, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে নেগলিজেন্স। যেমন কি নেগলিজেন্সির যেমন কিছু উদাহরণ রয়েছে, দেখো যে ফেলিওর টু অ্যাসেস অফ অর মনিটর, যদি হচ্ছে মনিটর বা অ্যাসেস ঠিকঠাক না করে, তাহলে সেটা হচ্ছে নেগলিজেন্সির মধ্যে পড়বে। ফেলিওর টু ফলোস অর্ডার অ্যান্ড 6 রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এখানে 6 রাইট বলেছে, যেটা 10 রাইটস হবে, যে 10 রাইটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে গাইডলাইন রয়েছে সেটা ঠিকঠাক মেনটেন করছে না বা ফলো করছে না, তাহলে সেটা হচ্ছে নেগলিজেন্সির মধ্যে পড়বে। ঠিক আছে,
বা ইরর ইন গিভিং মেডিসিন, যদি মেডিসিন ভুল দেয় তাহলে সেটাও হচ্ছে নেগলিজেন্সির মধ্যে পড়বে। আইভি ইনফিউশন রং ক্যালকুলেশন অফ ড্রপ রেট, যদি ড্রপ ফ্যাক্টর ঠিকঠাক ক্যালকুলেশন না করতে পারে, এটাও একটা ওয়ান টাইপ অফ নেগলিজেন্সি। দেন নেক্সট দেখো যে ইনফর্মড কনসেন্ট, a voluntary agreement made by a well-advised and mentally competent patient to be treated by a healthcare provider or institution or to randomized into a research study। মানে বলছে যে রোগীর অপারেশন বা বড় চিকিৎসার আগে তার সবসময় কি জেনে শুনে নেওয়া, যে এটাকে বলা হচ্ছে কনসেন্ট, যে পেশেন্টের কনসেন্ট নেওয়া। পেশেন্ট মানে এগ্রিমেন্ট মানে এগ্রি রয়েছে কিনা সেটা জানার যে প্রসিডিউর, সেটাকে বলা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। দেন নেক্সট দেখো যে এ মাইনর মানে এজ বিলো 18 মে not given legal consent, so consent should be from legal guardian or parents। মানে যাদের হচ্ছে বয়স হচ্ছে কি বিলো 18 ইয়ার্স, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু লিগাল কনসেন্ট নেওয়ার প্রয়োজন হয় না। তাদের কনসেন্ট কাদের থেকে নেবে, তাদের গার্জেন বা প্যারেন্টস থেকে নেবে। আর একটা কি যে ইমপ্লাইড কনসেন্ট, যেটাকে নন ভার্বাল কনসেন্ট আমরা বলছি। A consent which is not expressly granted by person but rather implicitly granted by person's action and the facts and circumstances of a particular situation। মানে বলছে যে সরাসরি মুখে বা লিখিতভাবে না বলে কোনো ব্যক্তির কাজ, আচরণ বা পরিস্থিতির মাধ্যমে যখন তার অনুমতি বুঝে নেওয়া হয়, তখন সেটাকে বলা হচ্ছে যে ইমপ্লাইড হচ্ছে কনসেন্ট। মানে তার কাজ বা আচরণের মাধ্যমে যখন বোঝা হয় যে তার ইচ্ছে রয়েছে বা সম্মতি রয়েছে, সেটাকে বলা হচ্ছে ইমপ্লাইড কনসেন্ট। দেন এখানে আরেকটা দেখো যে পেশেন্ট ইউনিট, এখান থেকে যে আইডিয়াল রিকোয়ারমেন্ট অফ এ পেশেন্ট ইউনিট কি কি প্রয়োজন, এখানে যে স্টার মার্ক করা আছে এগুলোই শুধু পড়বে। যে অ্যাডিকুয়েট রুম টেম্পারেচার কত, 68 টু 72 ডিগ্রি ফারেনহাইট। যদি ফারেনহাইটে বলা হয় যে অ্যাডিকুয়েট রুম টেম্পারেচার কত থাকে, তাহলে 68 টু 72 ডিগ্রি ফারেনহাইট। আর সেন্টিগ্রেডে যদি বলা হয়, সেলসিয়াসে যদি বলা হয়, তাহলে 22 ডিগ্রি সেলসিয়াস। দেন নেক্সট দেখো অ্যাডিকুয়েট হিউমিডিটি কত, 40 to 60%। তাহলে অ্যাডিকুয়েট হিউমিডিটি হচ্ছে 40 to 60%। আর অ্যাডিকুয়েট এয়ার মুভমেন্টের ওটা দরকার নেই। দেখো অ্যাডিকুয়েট স্পেস বিটুইন টু বেড 6 ফিট, এই কয়েকটাই পড়বে, আর বাকি কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের আর বেশি টপিক নেই, আর কয়েকটাই আছে, কমপ্লিট হয়ে যাবে। আর 2-3 দিনে মনে হয় ফান্ডামেন্টাল কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু এমসিকিউ পড়তে থাকো সবাই, হ্যাঁ। ঠিক আছে, এখানেই ক্লাস এন্ড করছি, হ্যাঁ। গুড নাইট সবাইকে।